টেস্ট ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষকে প্রথম ইনিংসে ১৯৮ রানে অল আউট করাটাই ঐতিহাসিক এই জয়ের ভিত রচনা করেছে। আর তাতে সবচেয়ে বড় অবদান ছিল টাইগার পেস ইউনিটের। কিভাবে তৈরি হলো টাইগারদের দুর্দান্ত এই পেস ইউনিট, এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক টাইগার পেসার হাসিবুল হোসেন শান্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, আপনি একজন পেসার ছিলেন এবং বাংলাদেশের প্রথম গতিময় পেসারের কথা যদি আমরা বলি, আপনার ছবিটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তো এখন বাংলাদেশের যে পেস অ্যাটাক, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটাকে অবশ্যই মানে আমাদের পেস বোলিং স্লটটা ভালো হওয়াতে কিন্তু আজকে দেখেন বাংলাদেশ টিম কিন্তু শুধু টেস্ট না, ওয়ান ডে তো ভালো খেলছে, টি-টোয়েন্টি তো ভালো খেলছে। এটার কারণ হচ্ছে যে আমি পরে মাশরাফির পরে আপনার রুবেল, কিছু স্ট্রাইক বোলার আমরা আসলে খেলে গিয়েছি, তাদের দেখে কিন্তু অনেক বোলার উৎসাহিত হওয়ার কারণেই কিন্তু আজকে দেখেন আপনি খালেদ আছে, তাসকিন আছে, আর হাসান মাহমুদ আছে, এবাদত আছে, নাহিদ রানা আছে। তো এরকম আরো অনেক আপনার রোড লেভেলও আরো অনেক পেস বোলার আছে যারা অনেক জোরে বল করে। তো এটা আসলে আমি মনে করি আমাদের দেখা দেখি তাদের যে উৎসাহটা, আমরা যে পেস বোলারের যে একটা গ্যাপ, সেটা তারা পূরণ করছে বিকজ অফ আমাদের তো আছে সাথে টেকনোলজি বলেন, আমাদের কোচেস বলেন, কোচদের অনেক অনেক কাজ করেছে আমাদের পেস বোলারদের নিয়ে, তাদের আগ্রহ ছিল দেখেই কিন্তু আমরা এখন পেস বোলিং এর ঘাটতিটা আমাদের খুবই কম এবং ভালো বোলিং করছে সবাই। তাসকিন যদি বলেন, তাসকিনের কথা বলেন, যদি আমি মনে করি তাসকিন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট বলার বাংলাদেশে এখন পর্যন্ত আমি যদি বলেন। কারণ আপনি যদি দেখবেন তাসকিন কিন্তু যে সময় ব্রেক থ্রু আনে এরকম কিন্তু সাধারণত অন্য কোনো বলারকে দেখা যায় না। ওই সময় যখন দরকার আসেন এবং ব্রেক থ্রু করে নিয়ে যান। এই জিনিসগুলো যেমন রাইজার অনেক জোরে বল করে এবং উইকেটও নেন, খালি জোরে বল করেন না, সাথে উইকেটও বের করেন। এইগুলো চেঞ্জেস আসলে আজকে বাংলাদেশ ক্রিকেটকে পেস বোলিং দলটাকে অনেক স্ট্রং করেছে। তো এই পেস ইউনিটটা কিভাবে তৈরি হলো? আমরা দেখেছি বিশ্বমানের কোচ ছিলেন একসময় বাংলাদেশে, হিথ স্ট্রিক, অ্যালান ডোনাল্ড, তারপরে আমার কাছে লাগে আপনার আপনার অটিস গিফট, ও পুরো পেস বোলিং, হ্যাঁ পেস বোলিং এর মানে রূপে গিয়েছে বাংলাদেশ আমি মনে করি। অটিস গিবসন। এরপর আমরা কোর্টনি ওয়ালশকেও আমরা দেখেছি। মানে বাংলাদেশে কিন্তু মানে বিশ্বমানের কোচ হিসাবে যারা এসেছেন তারা অ্যালান ডোনাল্ড ছিলেন। অনেক চেঞ্জ করে দিয়ে গেছেন, মোটিভেশন চেঞ্জ করে দিয়েছেন, বলারদের কি ধরনের সাহস থাকতে হয়, কি ধরনের বোলিং। আমাদের কোচেস মানে বিদেশি যারা কোচ এসেছেন তারাও কিন্তু পেস বোলিং এর এই আজকের এই অবস্থানে আসার অনেকটা কারণ। বাট সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে আমি মানে কাজ করেছি অটিস গিবসন। ওর থেকেই কিন্তু আমাদের বোলিং এর এই আজকের এই যে মানে এত ভালো উপরের লেভেলে আসা, এই অটিস গিবসন আসার পরে এটা শুরু হয়েছে। হ্যাঁ। আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, ঐতিহাসিকভাবে উপমহাদেশের উইকেট হচ্ছে একটু স্লো উইকেট, ব্যাটিং উইকেট সাধারণত হয়। তো সেখানে আসলে পেস বোলাররা একসময় আমরা দেখতাম যে টেস্ট খেলতেই আসলে পেসাররা একটু অনাগ্রহ প্রকাশ করতো এবং আমাদের দেশে যে টেস্ট হতো সেখানে আমরা একজন পেসারকেও খেলাতে দেখেছি। সেখানে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে এই যে চেঞ্জটা কিভাবে হলো? এটা একটা কারণ হচ্ছে হয়তো বা ঘরোয়া ক্রিকেট যেটা ক্লাব ক্রিকেট হয় সেখানে আসলে সময়টা এমন সময় হয় খেলা উইকেটে তৈরি করতে পারে না। বাট আমাদের যে ন্যাশনাল লিগটা হয় ফার্স্ট ক্লাস ক্রিকেট, সেখানে কিন্তু উইকেটের চেঞ্জ অনেক হয়েছে। মানে আগে থেকে এখন উইকেট কিন্তু অনেক ডিফারেন্ট। এখন কিন্তু পেস বোলারদের মোটামুটি ভালো ফেভারে থাকে, বাউন্সি থাকে, বল আমরা আজকে যেমন ডিউক বল দিয়ে খেলানো হয়েছে। তো বলারদের উপরে আসার এটাও কিন্তু আরেকটা ফ্যাক্টর। আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট কিন্তু অনেক উইকেট কিন্তু অনেক অনেক ভালো। মানে আগে 5-7 বছর যে উইকেট ছিল তার চেয়ে এখন অনেক চেঞ্জ। প্রথম 5-7 বছর তো খুব বাজে উইকেটে খেলেছে, একজনই খেলতে চেতেন না ফার্স্ট ক্লাস ক্রিকেট। বাট এখন কিন্তু ক্রিকেট মাঠ ভালো, উইকেট বিশেষ করে উইকেট ভালো থাকার কারণে কিন্তু এত ভালো বোলিং সেটআপ বের হচ্ছে। এছাড়া পেসার হান্ট কর্মসূচি, তারপরে বিসিবিরও কিছু প্রজেক্ট আছে, তারপরে আপনারা যারা আছেন সাবেক ক্রিকেটাররা, তো আপনাদের গাইডেন্সও তো অনেকে আসলে পেস বোলিং এ উদ্বুদ্ধ হচ্ছে। যেমন আমি এজ গ্রুপের হয়ে মানে সিলেক্টর হিসেবে অনেক বছর কাজ করেছি। এখান থেকে আমি যেমন শরীফুল বলেন, সাকিবের কথাটা ইউনিভার্সিটি থেকে সাকিবের কথাটা মনেই পড়েনি। সাকিব পেস বোলার, ওকে আমরা 14 থেকে, শরীফুলকে আমরা 18 থেকে, মৃত্যুঞ্জয়, হাসান মাহমুদ সব কিন্তু এই যুগ থেকে আমরা সিলেক্ট করে নিয়ে আসছি। বিশেষ করে আজকে যে খেলছে তার তিনি এই যুগ থেকেও আসছে। তো মোটামুটি যারা মানে আমরা যারা কাজ করেছি এই গ্রুপে তাদের থেকেই কিন্তু মানে পেস বোলিং স্লটটা এখান থেকে তৈরি হয়েছে। আমরাও সিলেক্ট করেছি তাদেরকে। আমরা আসলে রাইট মানুষ যে চয়েস করেছি তার প্রমাণ কিন্তু যে খেলাতে পাওয়া যাচ্ছে।
ধরেন বাংলাদেশের তো এখন সবচেয়ে মানে গতিময় পেসার হচ্ছে নাহিদ রানা। নাহিদ রানা কিন্তু এই অস্ট্রেলিয়া সিরিজে খেলতেই পারলেন না, কিন্তু তার রিপ্লেসে যারা খেললেন আর কি, তারাও কিন্তু আসলে যে দুর্দান্ত খেলেছেন। মানে নাহিদ রানা যদি এখানে তারা থাকতেন। কিন্তু প্রুভেন বলার। আপনি যদি দেখেন এবারে তো কিন্তু নিউজিল্যান্ডের সাথে জেতার ক্ষেত্রে কিন্তু তার 6 উইকেট যেটা ছিল সেটা কিন্তু চমৎকার বোলিং চলছিল। এবার তো ইঞ্জুরির কারণে হয়তো একটু পিছিয়ে গেছে, বাট এবার তো অভিজ্ঞতা আছে তার, কিন্তু নো ডাউট আমি বললাম। তারপরে হাসান মাহমুদ যে চমৎকার বলার, তার পেস সময় তার যে ভেরিয়েশন, আপনি তার মধ্যে কাউন্টি ক্রিকেট খেলাতে তার জন্য আরো বেশি ভালো হয়েছে। আর উইকেটটা আমার কাছে মনে হয় আমাদের বোলারদের মানে কাজে লাগাতে পেরেছে বোলাররা, এটাই হলো আসল কথা। এবং সত্যি কথা বলতে যে আমাদের বোলিং এর যে স্লটটা এত বেশি এখন ব্যাকআপ বলার আছে, তো কম্পিটিশন বাড়াতে বোলারদের অনেক বেশি কাজ করতে হয়। তাদেরও চিন্তা থাকে যে আমি খারাপ করলে তো আমার পিছিয়ে আরেকজন বসে আছে, এই কারণে পেস বোলারদের বোলিংটা এত ভালো হচ্ছে। তারপর আমি যদি আন্ডার 19 লেভেল বা ইমার্জিং বা এইচপি তে আমরা যদি ধরি, সেখানে রিপন মন্ডল আরো অনেক পেসার কিন্তু আমরা দেখতে রিপন মন্ডল আছে, মুশফিক আছে, গালিব আছে, আপনার আরো রাজ আছে, আরো আরো কয়েকজন আছেন আমার এখনো খেয়াল আসছে, বাট অনেক বলার এখনো আছেন যারা অনেক গতিতে বল এই করেন, জোরে বল করেন। পেসারদের এই যে এই গতিময়তা এবং তাদের যে এই উত্থান, এটার পেছনে কি আসলে ওই বিশ্বমানের কোচদের ভূমিকা বেশি, না উইকেটের চরিত্র যে পরিবর্তন এটা তো সেটা বেশি কাজ করেছে? কোচ তো ধরুন কাজ করছে ন্যাশনাল টিমে আসার পরে বা এরকম ভাবে কাজ করবে। আর আমরা যারা মানে রোড লেভেলে কাজ করেছি, তা এটা একটা আমাদের কারণ আছে। তারপরে যারা উইকেটটা আসলে ফার্স্ট থ্রিতে পেস বোলারদের মানে জন্য মোটামুটি ফেভারিট থাকে, দেখে পেস বোলাররা তখন বোলিং করছে। যেমন আগে কি হতো, লেফটার মিসিং প্রচুর বেরোতো, উইকেট ওরকম ছিল দেখে, স্লো উইকেট ছিল, লেফটার মিসিং করলে উইকেট পেতো সবাই, লেফটার বলার খুঁজতো। এখন কিন্তু লেফটার ভালো লেগছে না, অস্ট্রেলিয়া খুঁজে বের করা টাফ কিন্তু এখন, বিকজ অফ এখন সব পেস বোলার দিকে মন দিচ্ছে। এই কারণে উইকেটের কারণে কিন্তু পুরো সিনারি চেঞ্জ হয়ে গেছে। উইকেটের কারণে আপনি বলতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আমি এটা অবশ্যই বলতে চাই। আপনি এখন দেখেন একটা আমি সত্যি কথা বলতে চাই, আমি কিন্তু মানে একটু মানে নার্ভাস মানে আছি, সংখ্যায় আছি। আমাদের কিন্তু ভালো মানের লেফট আর্ম স্পিনার এখন ওইভাবে নেই। আপনি কাজুলের পরে যদি দেখেন এরকম বলার জন্য আমি এখনো আমার চোখে পড়েন। সো এটার কারণে হয়তো বা এই উইকেটের কারণে সবাই পেস বোলিং দিকে মানে ইয়াং জেনারেশন পেস বোলিং এর দিকে মনোযোগ দিচ্ছে, এবং নাই জানার মতন বলার আসছে, তাস্কিনের মতন, এদের দেখেও কিন্তু অনেক উৎসাহে পেস বোলার হতে চায়। মানে আমি যদি বলি টেস্ট ক্রিকেটে আসলে ভালো করতে গেলে দক্ষিণ আফ্রিকার উইকেটে খেলতে হবে, সাউথ আফ্রিকা, তারপরে অস্ট্রেলিয়া, হ্যাঁ অবশ্যই। আপনি নিউজিল্যান্ড, দেখেন আমরা 23 বছর সেই উইকেট গুলো তো সবই আসলে পেস বোলার সহায়ক। তো সেক্ষেত্রে আমাদের আসলে কি এই পেস বোলারদের দিকে আসলে বেশি মানে টেস্ট জিততে হলে আপনি পেস একটা বোলারদের খেলা দিকে। জিততে হলে কিন্তু বোলারদেরকে জিতাতে হয়, এটা মনে রাখতে হবে। টেস্ট জিততে হলে 20টা উইকেট লাগে, এটা কিন্তু বোলারদেরকেই বের করতে হয়। তো বলার ভালো না হলে কিন্তু ভেরি ডিফিকাল্ট। আপনি যদি দেখেন আমরা টেস্ট খেলেছি অস্ট্রেলিয়ার সাথে 23 বছর আগে, 23 বছর পর আরেকটা খেলছি। তো আমাদের খেলার সংখ্যাও কম। তাদের সাথে যদি আমাদের ইংল্যান্ড বলেন, ইন্ডিয়া বলেন, সাউথ আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, তাদের সাথে আমাদের টেস্ট সিরিজ 3টা করে 5টা করে খেলাম, দেখেন আমরা ভালো খেলেছি না। সেক্ষেত্রে তো আমাদের সাথে খেলতেই চায় না তারা। এইটাই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আমাদের ক্রিকেট আরো বেটার হতো, এখন সেটা ঘুরে দাঁড়াবে। অস্ট্রেলিয়াকে হারানোর পরে এখন সবাই খেলতে যাবে। তো আমি মনে করি যে এই যে জয়টা অবশ্যই আমাদের জন্য ভালো হয়েছে, এবং খেলার সংখ্যা বাড়লে আমাদের যে আরো আরো ট্যালেন্টেড প্লেয়ার আছে এগুলো তখন ফোকাসে আসবে। আমাদের সাথে খেলাই তো কম টেস্ট। বর্তমানে বাংলাদেশের যে পেস ইউনিটটি রয়েছে, সেটি আসলে বিশ্বের অন্যান্য দলের সাথে যদি আমি একটু তুলনা করতে বলি, বাংলাদেশকে আসলে আপনি কোন জায়গাটায় রাখবেন? এখন বর্তমানে যদি বলেন বাংলাদেশ দেশ দল অবশ্যই একটা ব্যালেন্স টিম, মানে চমৎকার পেস বোলিং বলেন, স্পিন বোলিং বলেন, ব্যাটিং বলেন। না, আমি যদি একটু পেস ইউনিটের কথা জানতে চাই, ধরেন টেস্ট খেলে আমি যেসব দেশগুলো। 1-2 এর মধ্যে বাংলাদেশে এখন পেস অ্যাটাক যদি বলেন, বাংলাদেশ 1-2 এর মধ্যে আছে, অবশ্যই আছে। ট্রেনার সবাই যদি ফিট থাকে, শরীফুল যদি সবাই ফিট থাকে, তার টিম সবাই যদি থাকে ফিট, যদি লট বলেন, তাহলে আমি মনে করি যে 1 নম্বরে হতে পারে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক। বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক আসলে 1 নাম্বার। এছাড়া এই যে অস্ট্রেলিয়াতে যে আমরা যে টেস্ট সিরিজটি মানে প্রথম টেস্টটি জিতলাম, সিরিজ যেটা আরো আরেকটি টেস্ট জিততে হবে, তারপর আমরা সিরিজ জিততে পারবো। তো সেকেন্ড টেস্টে আপনি কি ধরনের রেজাল্ট আশা করছেন, এবং পেস ইউনিটের অবশ্যই জিতার জন্য চিন্তা করবো। এটা এখানে যখন পেরেছি, সেকেন্ডটা না পারার তো কোনো কারণ নেই। বাট জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের অ্যাপ্রোচ, আমাদের যে খেলাটা খেলেছি টিম, এটা কিন্তু কম্বাইন্ড খেলছে, টিমের সবাই খেলেছে। এই খেলাটা খেলতে হবে। মানে আমরা একটাতে খেললাম, তারপরে আবার যদি ব্যাকফুটে চলে যায় সেটাই খারাপ। তো আমি মনে করি না যে ব্যাকফুটে যাবে, যেখান থেকে বাংলাদেশ
কামব্যাক করেছে, ব্যাকফুটে না যাওয়ারই চান্স কম, এখন কনফিডেন্স লেভেল অনেক হাই। তো আমার মনে হয় যে যদি কম্বাইন্ড ক্রিকেট খেলতে পারে অবশ্যই হারাতে পারবে। এবং উইকেটটাও আসলে দেখতে হবে, এখানে উইকেটটাকে এক্ষেত্রে পেস অ্যাটাকের ভূমিকাটা কি হবে বা পেস ইউনিটের ভূমিকাটা কি হবে? আপনার অবশ্যই উইকেট মানে টেস্ট জিততে হলে আপনার পেস বোলারদের উইকেট নিতেই হবে। আপনি যদি টেস্ট জিততে চান তাহলে পেস বোলারদের ব্রেক থ্রু আনতেই হবে, এছাড়া টেস্ট জিতা ভেরি ডিফিকাল্ট। তো এটা তার প্রমাণ কিন্তু আমরা এই যে ফার্স্ট ইনিংসে 10 উইকেট কিন্তু সব পেস বোলারই নিয়েছে। জি, ফার্স্ট ইনিংসে সব উইকেটই আসলে তো পেস একটা বোলাররা টেস্ট নিয়েছে। জিততে হলে কিন্তু পেস বোলারই মানে সাধারণত যে ক্রিকেটে এমনিতে বলে যে পেস বোলাররা যদি উইকেট নিতে পারে তাহলে সে খেলা জেতার চান্সেস বেশি থাকে। আপনি তো পেস ইউনিটের অনেক প্রশংসা করলেন, বললেন যে বিশ্বের 1-2 নম্বর পেস ইউনিট এখন বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আগামীতে এই পেস ইউনিটটিকে ধরে রাখা, তাদের পরিচর্যা এবং নতুন নতুন আরো পেসারদের নিয়ে আসার জন্য আসলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে যে রুট লেভেলে কাজ হচ্ছে, আপনার পেস বোলিং ক্যাম্প করা উচিত স্পেসিফিক ভাবে। আমি মনে করি স্পেসিফিক ভাবে ক্যাম্প করা উচিত। বাইরে ভালো কোচ এনে তাদেরকে ক্লাস দেওয়া উচিত, যাতে ঠিকভাবে সঠিক কাজটা করতে পারে। তো প্রপার গাইডেন্স যদি হয়, প্রপার কোচিং যদি হয়, তাহলে অবশ্যই ফিউচারে অনেক অনেক আমাদের অনেক রোড লেভেলে অনেক ভালো 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 আছে, বাট তার সঠিক সময় দিতে হবে, ক্যাম্প করতে হবে। শুধু পেস বোলিং স্পেসিফিক ভাবে বলছি, পেস বোলিং এর ক্ষেত্রে ভালো কোচ লাগবে এবং নিয়ে কাজ করবে লম্বা সময়, পারফেক্ট কাজটা করতে হবে। যদি সেটা করে অবশ্যই আরো বেটার বোলার বের হবে আমার থেকে। এছাড়া উইকেটও তো একটু বোধহয় পরিবর্তন প্রয়োজন বিভিন্ন। অনেক উইকেট কিন্তু আপনি তো মাঠে গেলে বুঝতে পারবেন যে অনেক আপনি আমাদের এই ঢাকা মিরপুরে উইকেটই দেখেন কি খেলা হতো কি উইকেটে, বাট আমরা এখন কি উইকেটে খেলছি। এরকম বগুড়ায় উইকেট ভালো, রাজশাহীর উইকেট ভালো, আপনার সিলেটের উইকেট ভালো, অনেক চেঞ্জেস উইকেটের মধ্যে নিয়ে আসা হয়েছে। তো সামনে আরো বেটার জায়গায় আরো মাঠ হবে, আরো ভালো উইকেট হবে। সেক্ষেত্রে উইকেট ভালো হওয়াতেই কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলছে। আসলে এত সহজ যদি ভালো ক্রিকেট খেলা, আপনি যখন ঘরের ক্রিকেটে উইকেট ভালো না করবেন তাহলে খেলা কখনই ভালো হবে না। আজকে ইন্ডিয়া দেখেন 20 বছর আগে পেস বোলিং এর কিন্তু খুব ঘাটতি ছিল, আজকে তারা পেস বোলিং টপ। বিকজ অফ তাদের সেইভাবে তারা মাঠে উইকেট তৈরি করেছে, যেটা ইন্ডিয়াকে অনেক উপরে নিয়ে গেছে। যেমন এমআরএফ এর মতন ক্যাম্প আছে, এরকম বাংলাদেশের সরকার শুধু পেস বোলিং এ কাজ করবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া।